হ্যালো, গুড আফটারনুন স্টুডেন্টস। তোমরা সকলে আমার প্রিয় ছাত্রছাত্রী। তোমাদের সঙ্গে আজকে আমি আবার চলে এসেছি আমাদের নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। তবে হ্যাঁ, আজকে নির্দিষ্ট বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব না। আমরা এখন কিসের প্রস্তুতি নিচ্ছি? প্রশ্নোত্তর পর্বের উত্তরের মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছি। যে আমাদের যে পাঠ্যসূচি বা সিলেবাসভুক্ত যে বইগুলো রয়েছে, সেই বইগুলোর অনুশীলনী থেকে আমরা পরপর যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে এমসিকিউ টাইপ অর্থাৎ বিকল্প প্রশ্ন ভিত্তিক যে প্রশ্ন, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা, তারপরে রয়েছে 1 নম্বরের সংক্ষেপে 2-1 কথায় উত্তর দাও এবং ডান দিক এবং বাম দিকের টেবিল মেলাও, স্তম্ভ যেটা। তো এইগুলো প্রত্যেকটি 1 নম্বরের প্রশ্ন। এখানে প্রায় অ্যারাউন্ড 50 মার্কসের কাছাকাছি এখানে মার্কস থাকে। তো সেইগুলো আমরা বিগত দুটো ক্লাস ধরে আমরা আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে মাল্টিপল চয়েস প্রশ্ন আর শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান পূরণ সম্পর্কে কিন্তু আলোচনা করে ফেলেছি। তো দেখবে তোমরা অনেকগুলো প্রশ্ন আমরা যখন পরপর যত বেশি প্রশ্ন আলোচনা করতে চলেছি বা আলোচনা করছি, তখন কিন্তু এই প্রশ্ন অনেক পুরাতন প্রশ্ন আমরা আবার রিপিট পাচ্ছি এবং সেটা তাহলে তোমাদের কাছে আরো বারবার সেটা প্রস্তুতি হয়ে যাচ্ছে যে একটা প্রশ্ন 3বার 2বার বারবার যদি আমরা আলোচনা করি, সেটা তাহলে তোমাদের খুব ভালোভাবে মনে থেকে যাচ্ছে, তাই না? তো আমরা আজকে আলোচনা করব 2-1 কথায় উত্তর দাও এবং তার সঙ্গে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, এই দুটি আমরা আলোচনা করব। তো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনো এবং তোমরা কিন্তু ইতিমধ্যেই এই অধ্যায়টা খুব ভালোভাবে শুনেছো, আমাকে তার উত্তর দিয়েছো, রিপ্লাই করেছো। তো আমি চাইবো তোমরা এই যে শর্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, তোমরাই সকলে উত্তর দেবে। যদি কোনো প্রশ্নের বুঝতে অসুবিধা হয় বা কারোর বলতে অসুবিধা হয়, তখন আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে তোমাদেরকে সাহায্য করব। এবং এই যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু তোমাদের পক্ষে খুবই ভালো একটা বিষয়, কারণ তোমাদের জন্য সম্পূর্ণভাবে এই প্রশ্নের উত্তরগুলো প্রস্তুতি হয়ে থাকছে। তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে, তো যদি প্রয়োজন হয় পরীক্ষার আগে এই অধ্যায়টা পড়ার পরে কিন্তু এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা এক চান্সে পড়ে নিতে পারবে, বুঝে নিতে পারবে, তাই না? তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। সেটা হচ্ছে এই 6ষ্ঠ অধ্যায়ের দুর্যোগ এবং বিপর্যয় যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব আলোচনার আজকে 3য় পর্ব আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে তোমরা সবাই খাতা পেন বার করে নিয়েছো আশা করি। তাহলে খাতা পেন তোমরা রেডি রাখো। আমরা যে প্রশ্ন উত্তর আলোচনা করব, তোমরা সাথে সাথে সেগুলো একটু নোট ডাউন করে নেবে তোমাদের ভবিষ্যতের জন্য, মানে তোমাদের পরবর্তীকালে পরীক্ষার সময় কাজে লাগবে। আচ্ছা, এখানে 2-1টি শব্দে উত্তর দেওয়ার কথা বলা হচ্ছে, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 1 নম্বরের উত্তর আমাকে লিখতে হবে। তো এখানে আমি যা জানি সবটুকুই যে লিখতে হবে, একটা বড়ভাবে লিখতে হবে সেরকম কোনো ব্যাপার না। শর্ট প্রশ্ন, যতটা সংক্ষেপে বলা যায় আমাকে এখানে বলতে হবে। তো প্রথমে একটা প্রশ্ন বলা হয়েছে বিপর্যয় কি। তবে এই বিপর্যয় কি, এই প্রশ্নটা হয়তো আমরা একদম সংক্ষেপে আলোচনা করতে পারবো না, সেই জন্য আমাদের বিপর্যয় কি, তো এই বিপর্যয়ের আমাদের কি বলছি সংজ্ঞা যেটা আছে, কাকে বলে, সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। ঠিক আছে?
অর্থাৎ তাহলে বিপর্যয় আমরা কাকে বলি? যখন প্রাকৃতিক পরিবেশের হঠাৎ কোনো বিস্তৃত অঞ্চলে উদ্ভিদ, মানুষ বা প্রাকৃতিক পরিবেশ একটা বড় বিপদের সম্মুখীন হয়, ক্ষয়ক্ষতি হয়, যেটা ক্ষয়ক্ষতি পূরণ করা খুব দুঃসাধ্য হয়ে পড়ে, এবং একটা বিস্তৃত অঞ্চলে সেটা প্রচুর ক্ষতির সম্মুখীন করে তোলে, এই যে অবস্থা, এই অবস্থাটাকে আমরা বিপর্যয় বলি। আর দুর্যোগ হলেই যে বিপর্যয় হবে এমন কোনো কথা নেই। দুর্যোগ যখন আরো বড় আকার ধারণ করবে, আরো বেশি ক্ষতি সাধন করবে, তখনই সেটাকে আমরা বিপর্যয় বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখবে তোমার পার্শ্ববর্তী কোনো অঞ্চলে যদি হঠাৎ করে একটুখানি বৃষ্টি হয়, জল জমতে শুরু করে, তো সেখানে যদি তোমার পরিবেশগত কোনো ক্ষতি না হয়, পাড়ার প্রতিবেশীদের কোনো বাড়ি ঘর না ভাঙে, নিজস্ব এবং তাদের যদি কোনো মৃত্যু হানির খবর না ঘটে, তাহলে সেটাকে কিন্তু আমরা বিপর্যয় বলে চিহ্নিত করতে পারবো না। আমরা সেটাকে দুর্যোগ বলতে পারবো, প্রাকৃতিক দুর্যোগ বলতে পারবো। কিন্তু সেখানে যদি দেখা গেল 100-র বেশি মানুষ আহত হয়ে গেল, কোনো বড় বিল্ডিং ভেঙে গেল, সেখানে 10 জন, 12 জন, 15 জন মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে, তখন সেটাকে আমরা বিপর্যয় বলতে পারবো। তোমরা এই সম্পর্কে ইতিমধ্যে জানো, তোমরা খুব ভালোভাবে উত্তর দিয়েছো, খুব ভালো। এবার বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্যের মূল ভিত্তি কি? তাহলে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটাই কিন্তু বিপর্যয় বা দুর্যোগের একটা বলেই দিয়েছি মূল বা পার্থক্যের ভিত্তি। সেটা হচ্ছে বিপর্যয় হলো দুর্যোগের ফল বা পরিণতি, তাই তো? দুর্যোগের যে ফলাফল, তার জন্যই বিপর্যয় হচ্ছে। অর্থাৎ দুর্যোগের পরে বিপর্যয়ের আবির্ভাব ঘটে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দুর্যোগ ঘটলেই যে বিপর্যয় ঘটবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা একদম সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা, এবার বলো একটি পুঞ্জীভূত বিপর্যয়ের উদাহরণ দাও। হ্যাঁ, একদম ঠিক। তোমরা যখন বিপর্যয়ের শ্রেণীবিভাগ অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম, সেটাকে একটু মাথায় রাখো, মনে রাখো। কটা শ্রেণীবিভাগ রয়েছে? মূলত রয়েছে 3টি শ্রেণীবিভাগ। একটা প্রাকৃতিক দুর্যোগ, আর একটা রয়েছে আধা প্রাকৃতিক দুর্যোগ, আর একটা রয়েছে মানবীয় দুর্যোগ, তাই তো? তো এই প্রাকৃতিক দুর্যোগকে আবার আমরা নির্দিষ্ট দুটো শ্রেণীতে বিভক্ত করতে পারি, একটা পার্থিব, একটা অপার্থিব। আবার এই পার্থিব বিপর্যয়কে ভূপৃষ্ঠীয় বিপর্যয় এবং বায়ুমণ্ডলীয় বিপর্যয় হিসাবে চিহ্নিত করতে পারি, শ্রেণীবিভাগ করতে পারি। এই বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের আরো অনেকগুলো ভাগ রয়েছে, দুটি ভাগ রয়েছে। একটা রয়েছে অস্বাভাবিক বিপর্যয়, যেগুলো ঘূর্ণিঝড়, বজ্রঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত এগুলো হয়। আর একটা পুঞ্জীভূত বিপর্যয়, যেটা বন্যা, খরা, শৈত্যপ্রবাহ এগুলো বলা হয়। তাহলে এই পুঞ্জীভূত বিপর্যয় উদাহরণ হিসাবে আমরা এখানে তোমরা বলছো বন্যা। তাহলে বন্যা ছাড়াও তোমরা যদি খরা, শৈত্যপ্রবাহ বা তাপপ্রবাহর কথা উল্লেখ করো, সেটা কিন্তু কোনো অংশেই ভুল হবে না। তাহলে একটি উদাহরণ দিতে বলেছে, একটি বলবো। দুটি দিলে খরা, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এগুলো আমরা বলতে পারবো। জলাধার থেকে জল ছাড়ার পর সৃষ্ট বন্যা, এটা কি প্রাকৃতিক বিপর্যয়? কি মনে হয় তোমাদের? আচ্ছা বলো তো, এই জলাধারে যে জলটা জমা হচ্ছে, যে ধরো ওই নদীটার ঊর্ধ্বস্তর থেকে, মানে ঊর্ধ্ব প্রবাহ থেকে জলটা নিম্ন প্রবাহের দিকে চলে এসে জলাধারে প্রচুর পরিমাণ জল সঞ্চিত হয়ে গেছে, এবং এই জল তো শুধুমাত্র মানুষ সেখানে জমা করে না, মানুষের দ্বারা কি জল তৈরি করা সম্ভব?
তাহলে তো আজকের দিনে আর জলসংকট থাকতো না, তাহলে মানুষের দ্বারা সম্ভব নয়। কিন্তু এই জল, এই যে জলাধারে দীর্ঘদিন ধরে জমা হচ্ছে, তারপরে যে জলাধারের সহ্য ক্ষমতা বা যেটা লিমিটেড একটা তার ক্ষমতা থাকে, সেটা যদি তখন পার করে, তখন বাধ্য হয়ে কি করা হয়, বাঁধের যে গেটগুলো রয়েছে সে গেটগুলোকে খুলে দিলে হু হু করে জলরাশি সেই পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু চলে যায়। তাহলে এটাকে কি আমরা মানুষের দ্বারা বিপর্যয় বলবো না প্রাকৃতিক বিপর্যয় বলবো? তাহলে দুজনের, অর্থাৎ দুজনের মনে অর্থাৎ প্রকৃতি এবং মানুষ যৌথ কার্যের ফলে কিন্তু এই বিপর্যয়টি লক্ষ্য করা যাচ্ছে, তাই না? তো এটাকে কি বলা যাবে তাহলে? এটাকে আধা প্রাকৃতিক বিপর্যয় হিসাবে আমরা চিহ্নিত করতে পারবো। খুব ভালো প্রশ্ন ছিল না এটা একটা? জলাধার থেকে জল ছাড়ার পরে সৃষ্ট বন্যা প্রাকৃতিক বিপর্যয় বা কি প্রকৃতির বিপর্যয়? তাহলে এটা হচ্ছে আধা প্রাকৃতিক বিপর্যয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আহত মানুষদের উদ্ধার করা বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্যায়ের অন্তর্ভুক্ত হয়ে পড়ে? হ্যাঁ, আহত যে মানুষ, আহত মানুষদের উদ্ধার করতে হয়। তাহলে বিপর্যয়ের কটি স্তর লক্ষ্য করা যায়? বিপর্যয়ের 3টি স্তর লক্ষ্য করা যায়। পূর্ববর্তী মানে বিপর্যয় পূর্ববর্তী অবস্থা, বিপর্যয় কালীন পর্যায় আর বিপর্যয় পরবর্তী পর্যায়। তাহলে তোমরা দেখেছো যে বিপর্যয় পূর্ববর্তী পর্যায়ে সেখানে কিন্তু বিশেষ করে প্রিকশন নিতে হয়, যাতে বিপর্যয় চলাকালীন মানুষকে কিভাবে উদ্ধার কাজ করব, কি করে ত্রাণ দেব, কিভাবে চিকিৎসার ব্যবস্থা করব, সেইগুলো সেখানে উল্লেখ করা হয় বা সেই প্রস্তুতি নেওয়া হয়। আর উদ্ধার আমরা কখন করব? যখন বিপর্যয় ঘটবে। তাহলে বিপর্যয় ঘটার পরে যে অবস্থা, দেখা গেল সমস্ত মানুষকে উদ্ধার করতে হচ্ছে না, কিন্তু যাদের বাড়িঘর ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, তারা বসবাস করতে পারছে না, তাদেরকেই উদ্ধার করে নিয়ে কোনো আশ্রয় শিবিরে তাদেরকে স্থাপন করতে হবে বা আশ্রয় দান করতে হবে। তাহলে বিপর্যয়, এই যে উদ্ধার করা আহত মানুষদের, তাহলে এটা কোন পর্যায়ে অন্তর্ভুক্ত? বিপর্যয় পরবর্তী পর্যায়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে প্রশ্নের উত্তরগুলো সবকিছু সবাই তোমরা বুঝতে পেরেছো আশা করি, মনে থাকবে তোমাদের সবার? খুব ভালো। আচ্ছা, এবার যে পরবর্তী প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব, তার প্রথম প্রশ্ন হচ্ছে, হিমালয় আল্পস অঞ্চলে কি ধরনের বিপর্যয় অধিক পরিমাণে লক্ষ্য করা যায় বা অধিক হয়? তাহলে হিমালয় এবং আল্পস এই দুটো অঞ্চলের কথা বলা হয়েছে। তাহলে এই অঞ্চলে বেশি বিপর্যয় কি হয়? দেখো, এখানে কিন্তু তুষারপাত বেশ ভালো পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে তুষারপাত যদি হয়, তাহলে এখানে ভূমিধস লক্ষ্য করা যায়, তাই না? তো এই ভূমিধস, মানে ভূমিধসের কথা আমি বলতে চাইনি, হিমানি সম্প্রপাত যেটা, সেটাও এখানে লক্ষ্য করে, সেটাও একটা অন্যতম বিপর্যয়। আবার এই হিমালয় আল্পস পার্বত্য অঞ্চল, এটা কিন্তু একটা পাত সংস্থান তত্ত্বের উপর ভিত্তি করে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তাহলে এই পাত সংস্থান, তাহলে এটা পাত সংস্থান বা পাত চলনের ফলে কি হয়? ভূমিকম্প হয়। তাহলে এই হিমালয় আল্পস পার্বত্য অঞ্চল অধিক বিপর্যয় যদি হয়, সেটা কিন্তু ভূমিকম্প। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় কোন প্রাকৃতিক বিপর্যয়ে? ঠিক আছে? তো দুর্যোগপূর্ণ আবহাওয়া, হ্যাঁ, তাহলে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় কোন প্রাকৃতিক বিপর্যয়? সেই প্রাকৃতিক বিপর্যয়ের নাম বলতে হবে, কারণ আবহাওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই আবহাওয়া যে
বিভিন্ন সময় পরিবর্তন হয় তার প্রধান কারণ কি? একদম ঠিক, বায়ুমণ্ডলের বিভিন্ন অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তাহলে বায়ুমণ্ডলে আমি এখানে শুধু ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাত, তুষারপাত বললেই কিন্তু আমার প্রশ্নটা সঠিক বলে বিবেচিত হবে না। এটাকে আমাদেরকে উল্লেখ করতে হবে কি? বায়ুমণ্ডলীয় বিপর্যয়। এই বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের অন্তর্ভুক্ত হলেই তবেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে, তাই তো? আচ্ছা, এবার নদীর নিম্ন প্রবাহ অঞ্চলে কোন বিপর্যয়ের প্রভাব বেশি থাকে? তাহলে দেখো, নদী যখন একটা নদীর আমরা যদি আদর্শ নদী বলি, কটি গতিপথ লক্ষ্য করা যায়? 3টি গতিপথ লক্ষ্য করা যায়। আচ্ছা বলো তো, এই 3টি গতিপথ, হ্যাঁ তোমরা বলেছো উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। এখানে নিম্ন প্রবাহের কথা বলা হচ্ছে। তো উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি থাকে? ক্ষয় কাজ করা। মধ্য গতিতে কি কাজ করে নদী? বহন কাজ করে। অর্থাৎ উচ্চ গতিতে ক্ষয়জাত পদার্থগুলো বহনের মাধ্যমে নদী কিন্তু নিম্ন গতিতে নিয়ে আসে। এই নিম্ন গতিতে বা নিম্ন প্রবাহে কোন বিপর্যয়ের প্রভাব বেশি থাকে? কারণ এই যে পলি স্তর বিভিন্ন জায়গায় সঞ্চিত হয়ে জমাট বেঁধে যখন নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়, তখন কি হয়? নদীর যে স্বাভাবিক বাঁধ রয়েছে, স্বাভাবিক বাঁধ ছাপিয়ে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হতে দেখা যায়। তাহলে এই প্লাবিত হওয়াটাকে কি বলা হয়? বন্যা বলা হয়। তাহলে বন্যার প্রভাব এই নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, কত কম বৃষ্টিপাত হলে চরম খরা সৃষ্টি হয়? চরম খরা বলছে যে তাহলে কত শতাংশ বৃষ্টিপাত যদি কম হয় তখন আমরা চরম খরা সেটাকে বলবো। তাহলে কত শতাংশ কম বৃষ্টিপাত হলে সেটা চরম খরার আকার নেয়? উত্তরটি হবে, বলো তোমরা, না 25% নয়, উত্তরটা হবে 75%। না দেখো, স্বাভাবিকের তুলনায় যদি 25% কম বৃষ্টিপাত হয় তখন সেটিকে আমরা খরা বলতে পারি। কিন্তু যখন বিপর্যয়ের আকার বা চরম খরার কথা বলা হবে তখন কিন্তু স্বাভাবিকের তুলনায় আমাকে বলতে হবে 75% কম বৃষ্টিপাত হলে তখন সেই অবস্থা চরম খরা বা বিপর্যয়ের আকার নেয়। ঠিক আছে, বোঝা গেল তাহলে? হ্যাঁ, যদি বলা হয় যে স্বাভাবিকভাবে খরা কাকে বলে, তখন তুমি বলতে পারো যে 25% কম, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় 25% কম বৃষ্টিপাত হলে সেটাকে আমরা খরা বলতে পারি। কিন্তু যখন খরা বিপর্যয়ের আকার নেবে তখন আমাকে উল্লেখ করতে হবে কিন্তু 75%, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় 75% কম বৃষ্টিপাত হলে তবে সেটিকে আমরা খরার বিপর্যয় হিসেবে চিহ্নিত করতে পারব। কোন দেশে সুনামির প্রভাব সর্বাধিক? বলতো কোন দেশে সবচেয়ে বেশি সুনামি দেখা যায় বা সুনামি লক্ষ্য করা যায়? একদম ঠিক, যেহেতু জাপানে ভূমিকম্পের প্রভাব সর্বাধিক এবং জাপানের নির্দিষ্ট অঞ্চল জাপান, সেখানটাতে সমুদ্র তলদেশে প্রচুর ভূমিকম্পন অনুভূত হয়, তার জন্য সেখানে সুনামির প্রভাবও কিন্তু অনেকটাই বেশি। তাই জন্য জাপানকে সুনামির দেশ বলা হয়ে থাকে। তাহলে এখানে বোঝা গেল প্রত্যেকটি প্রশ্নের উত্তর। হিমালয় আল্পস পার্বত্য অঞ্চলে কি বিপর্যয় অধিক হয়? ভূমিকম্প। দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় কোন প্রাকৃতিক বিপর্যয়ে? ঘূর্ণিঝড়ে। না, এটা বায়ুমণ্ডলীয়
বিপর্যয় বলতে হবে। নদীর নিম্ন প্রবাহে কোন বিপর্যয়ের প্রভাব বেশি? বন্যার প্রভাব বেশি। কত কম বৃষ্টিপাত হলে চরম খরা সৃষ্টি হবে? 75% স্বাভাবিকের তুলনায় 75% কম বৃষ্টিপাত হলে। কোন দেশে সুনামির প্রভাব সর্বাধিক? জাপানে সুনামির প্রভাব সর্বাধিক। এবার পরবর্তী প্রশ্নের মধ্যে প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা বলছে কোন ঋতুতে হিমানি সম্প্রপাত অধিক সংখ্যায় ঘটে? কোন ঋতুতে? তাহলে দেখো, শীতকালে যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, বায়ুমণ্ডলীয় বিভিন্ন কার্যকলাপের জন্য সেখানে কিন্তু তুষারপাত হয়। তো যদি অতিরিক্ত পরিমাণ তুষারপাত হয় এবং যদি সেই পাহাড় বা পর্বত বা সেই স্থান সেই চাপ যদি ধরে রাখতে না পারে, তখন কিন্তু, এবং বসন্তকালে যখন টেম্পারেচার কমে যায় তখনও কিন্তু এই বরফ উপর থেকে ধস নামে, যেটা হিমানি সম্প্রপাত হয়। এটা মূলত দেখা যায় বেশি পরিমাণে শীত ও বসন্তকালে। তাহলে কোন ঋতুতে হিমানি সম্প্রপাত অধিক সংখ্যায় ঘটে? শীত ও বসন্তকালে। পশ্চিমবঙ্গের কোন জেলা সর্বাধিক বন্যা প্রবণ? সব থেকে বেশি বন্যা দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলাতে? সর্বাধিক বন্যাপ্রবণ জেলা যদি বলা হয়, সেটা কিন্তু এই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেখানেই সবচেয়ে বেশি বন্যা দেখা যায়। বোঝা গেল? হ্যাঁ, কারণ সুন্দরবন অঞ্চলে এত বেশি পরিমাণ নদী রয়েছে, এই বেশি পরিমাণ নদী থাকার জন্য ভরা কটাল বা জলের পরিমাণ যদি বৃদ্ধি পায়, অতিরিক্ত বৃষ্টিপাত হয়, এবং আরো একটা বড় সমস্যা হচ্ছে এই সুন্দরবন অঞ্চলের নদীগুলো এখন যে জল ধারণ ক্ষমতা, সেটা কিন্তু তার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়ে গেছে। তাহলে আগে যে পরিমাণ জল তারা ধরে রাখতে পারত, ধারণ করতে পারত, সেটা পলির দ্বারা তার বুঝে যাওয়ার জন্য অতি দ্রুত বন্যা দেখা যায়। আচ্ছা, তাহলে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ভূমিকম্পের প্রভাব কোথায় সবচেয়ে বেশি অনুভূত হয়? বলতো পশ্চিমবঙ্গের ভূমিকম্পের প্রভাব কোথায় সবচেয়ে বেশি অনুভূত হয়? তাহলে ভূমিকম্প আমাদের রাজ্যে সমতল অঞ্চলে হতে পারে, কিন্তু যেটা সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল যেটা রয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চলের যেটা অংশ, দার্জিলিং। ঠিক আছে, তো এখানেই সেই জন্য সব থেকে ভূমিকম্পের মাত্রা বা ভূমিকম্পন তার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় এই দার্জিলিং জেলায় বা দার্জিলিং অঞ্চলে। এরপরে বলা হচ্ছে জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য হয়? তাহলে জল ভরো এটা মূলত যে অঞ্চল, বলতো জল আমাদের কিসের কারণে প্রয়োজন হচ্ছে? নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন কার্যাবলী প্রয়োজন মেটানোর জন্য। তো এই যে প্রয়োজন আমরা মেটাচ্ছি বা প্রয়োজন আমরা মেটাবো, জল যদি না থাকে বা ভৌমজলের ভান্ডার যদি নিচে নেমে যায়, তাহলে আমরা কি আমাদের দৈনন্দিন কার্যকলাপ মেটাতে পারবো না। তাহলে যেটা আমাদের করতে হবে, সেই জন্য বৃষ্টির সময় যে অতিরিক্ত জল, সেই অতিরিক্ত জলকে আমাদের বিভিন্ন জলাশয়, তারপরে কুয়ো বা খাল বা নদীর পলি ড্রেজিং করে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এবং এই যে প্রকল্পকে নাম দেওয়া হয়েছে জল ভরো প্রকল্প, সেটা মূলত খরা কবলিত অঞ্চলের জন্য কিন্তু এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার যে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা হবে? বলো, সব সময় দুর্যোগ হলে যে বিপর্যয় হবে এমন কোনো কথা নেই। তাহলে
একদম ঠিক বলেছো, 10 জন বা তার বেশি মানুষ যদি মৃত্যুর সম্মুখীন হয় তাহলে সেই দুর্যোগকে আমরা বিপর্যয় বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, পূর্ব উপকূল বরাবর শরৎকালে বন্যার মূল কারণ কোনটি? অর্থাৎ ভারতবর্ষের যে পূর্ব উপকূল রয়েছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এই যে রাজ্যগুলো, পূর্ব উপকূলে কিন্তু বন্যা পশ্চিম উপকূল অপেক্ষা বেশি হয়। তার কারণ কি? পশ্চিমী ঝঞ্ঝার জন্য বিভিন্ন সাইক্লোন বা ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি বা নিম্নচাপ জনিত কারণে অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন কিন্তু বন্যা দেখা যায়। আবার কোনো কোনো পাহাড়ি অঞ্চলে, একটু মালভূমি অঞ্চলে, সেখানে কিন্তু বন্যার পাশাপাশি ধসও নামতে পারে ব্যাপক অঞ্চল জুড়ে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে খরার সম্ভাবনা খুব বেশি। কোন অঞ্চলে বা কোন জেলায় বলো তো খরা সব থেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের রাজ্যের? একদম ঠিক বলেছো, পুরুলিয়া। এই পুরুলিয়া জেলায় কোনো মানে বন্যা প্রায় হয় না বলতে গেলেই চলে, বন্যা হয় না, শুনতে পাওয়া যায়নি। আর দার্জিলিং, তো দার্জিলিংয়ে তো যেহেতু পাহাড়ি অঞ্চল, সেখানে অন্তত ঝর্ণার জল বা বিভিন্ন জল ব্যবহার করা হয়, কিন্তু পুরুলিয়াতে জলের ভান্ডার খুব কম থাকার জন্য পুরুলিয়াতে খরার সম্ভাবনা বেশি। জল ধরো জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য প্রকল্প? এক্ষুনি আলোচনা করলাম আমরা, খরা কবলিত অঞ্চলের জন্য। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি পড়ে। পশ্চিমবঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে, তো এখানেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নামই হবে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু একদম বঙ্গোপসাগর সংলগ্ন একটা জেলা, তো এখানে সেই জন্য যাবতীয় ঘূর্ণিঝড় এই অঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশ করে। আবার অনেক সময় এই সুন্দরবন অঞ্চলের যে ব্যাপক ম্যানগ্রোভ বনভূমি রয়েছে, এই ঝড়ের গতিবেগ অনেকটাই কমিয়ে দিয়ে আমাদের রাজ্যকে ব্যাপক বিপর্যয়ের হাত থেকে কিন্তু রক্ষা করে। সেই জন্য এই সুন্দরবনের ম্যানগ্রোভের ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে। সুনামির মূল কারণ কোনটি? তো সুনামির মূল কারণ কি বলো? সুনামি কখন কোথায় হয়? সুনামির মূল কারণ হচ্ছে সমুদ্র তলদেশে ভূমিকম্প। শুধু ভূমিকম্প বললে কিন্তু আমার উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সমুদ্র তলদেশে ভূমিকম্পর কথাটা যদি আমরা উল্লেখ করি তবেই কিন্তু সেটা সঠিক বলে বিবেচিত হবে। ঠিক আছে, বোঝা গেল এটুকু তাহলে? হ্যাঁ, সমুদ্র তলদেশে ভূমিকম্প, এটাই তোমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক আছে। আজ পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে বন্যার প্রবণতা প্রায়। দেখো একটু আগে আমি আলোচনা করছিলাম, বললাম তাহলে একটি জেলার নাম বলতে বলেছে, আমি দুটো বললাম, তোমাদের যেটা মনে থাকবে তোমরা সেটাই উল্লেখ করতে পারো। তাহলে পশ্চিমবঙ্গের একটি জেলা, যেটা দার্জিলিং অথবা পুরুলিয়া, যে কোনো একটি বললেই দুটি সঠিক উত্তর। নদী বাঁধ ভাঙলে কি ধরনের বিপর্যয় ঘটে? নদীর বাঁধ ভাঙলে কি, নদীতে কি জল থাকে? তো সেই জল কোথায় যাবে? পার্শ্ববর্তী অঞ্চলে ঢুকে প্লাবিত হয়ে যাবে। তাহলে যখন নদীর জল নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয়ে যায়, সেই বিপর্যয়কে বা দুর্যোগকে আমরা কি নামে চিহ্নিত করতে পারি? বন্যা নামে চিহ্নিত করতে পারি। নদী বাঁধ ভাঙলে বন্যা দেখা যায়। ঠিক আছে। ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে? হ্যাঁ, ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে? তাহলে ধস কোথায় নামে? পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে। সমতল অঞ্চলে তো আর ধস নামে না। তাহলে একদম সহজ,
পার্বত্য অঞ্চলে আরো যদি তুমি উল্লেখ করে দাও, পার্বত্য অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বা বর্ষাকালে ভূমিধস বেশি ঘটে, এটা বললে একদম অ্যাপ্রোপ্রিয়েট সঠিক উত্তর বলে বিবেচিত হবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি সংখ্যায় টর্নেডো দেখা যায় বা টর্নেডো ঘটে? টর্নেডো এমন একটা বিধ্বংসী ঝড়, এটা সব থেকে বেশি পরিমাণে ঘটতে দেখা যায় কোথায়? উত্তর আমেরিকাতে। এই উত্তর আমেরিকাতে দুর্যোগ এবং উত্তর আমেরিকাতে এই টর্নেডোর প্রভাব কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং এখানে সব থেকে বেশি দুর্যোগ ঘটে। ঠিক আছে। আচ্ছা, তাহলে টর্নেডো হলো। পরবর্তী প্রশ্ন, কোন দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনায় ভৌমজল স্তর নেমে যায়? কোন দুর্যোগ বিপর্যয় নেমে যায়? খরার কারণে বা খরার জন্য কিন্তু এই বিভিন্ন জায়গায় দুর্যোগ ও বিপর্যয়ের ভৌমজল স্তর কিন্তু নেমে যায়। ঠিক আছে। 2004 সালের পৃথিবী বিখ্যাত বিপর্যয়ের প্রভাব কোন দেশটিতে সবচেয়ে বেশি পড়েছিল? 2004 সালে কি হয়েছিল আগে তোমাদের মাথায় আনতে হবে। কি হয়েছিল? সুনামি হয়েছিল। যে সুনামির জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন দেশ? ইন্দোনেশিয়া। এখানে প্রায় 2 লক্ষের মতো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে। তাহলে এই যে দু একটি কথায় উত্তর দাও 1 নম্বরের প্রশ্ন, আমরা প্রত্যেকটা এখানে 2-3টে অনুশীলনী থেকে আমরা এগুলো এর সবগুলো জানলাম, বুঝলাম, তোমরা খাতায় নোট ডাউন করেছো। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা স্তম্ভ মেলা অর্থাৎ বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের এই অংশগুলো একটু আমরা আলোচনা করব। যেখানে বাম স্তম্ভে দেখো পরপর দেওয়া হয়েছে সুনামি, ভূমিধস, ঘূর্ণিঝড়, উল্কাপাত, অগ্ন্যুৎপাত, ভূমিক্ষয়, দাবানল, বন্যা। আর ডান স্তম্ভে ভূপৃষ্ঠীয় বিপর্যয়, অপার্থিব বিপর্যয়, পার্থিব বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, ভৌত বিপর্যয়, পঞ্জীভূত বিপর্যয়, জৈব বিপর্যয়, বায়ুমণ্ডলীয় বিপর্যয়, এইগুলো এখানে বলা হয়েছে। তাহলে আমাকে এই অপশনগুলো থেকে সঠিক উত্তর বেছে নিয়ে আমাকে লিখতে হবে। আমি পাশে সেই জন্য আরো একটা কলাম করে দিয়েছি বোঝার সুবিধার জন্য। তাহলে বলো তো, সুনামি কি ধরনের বিপর্যয় হিসাবে চিহ্নিত করা যাবে? একদম ঠিক, ভূপৃষ্ঠীয় বিপর্যয় হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। দেখো এখানে এমন কিছু অপশন দিয়েছে, সুনামি, ভূমিধস, ভূমিকম্প বা ভূমিক্ষয়, এগুলো সবই কিন্তু তোমার একটা ভূপৃষ্ঠীয় বিপর্যয়ের অন্তর্গত। তো আমরা সেগুলোকে বিভিন্ন ভাগে এগুলো ভাগ করেছি, যে সুনামি ভূপৃষ্ঠীয় বিপর্যয় হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। ভূমিধসকে, ভূমিধস পৃথিবীর ওপর ঘটে যাওয়া অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেজন্য এটাকে আমরা পার্থিব বিপর্যয় হিসাবে চিহ্নিত করতে পারি। ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় এটা কি পৃথিবীর ওপরে সংঘটিত হয় বা ভূপৃষ্ঠে কোনো যোগাযোগ সেভাবে লক্ষ্য করা যায় না, তো এটা বায়ুমণ্ডলীয় কার্যকলাপ। একদম ঠিক বলেছো, বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের অন্তর্গত। উল্কাপাত কোথায় লক্ষ্য দেখা যায়? মহাকাশে বা আকাশে, যেটা পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেজন্য এটা কি হচ্ছে? অপার্থিব বিপর্যয়। ভেরি গুড। অগ্ন্যুৎপাত, এই অগ্ন্যুৎপাতও কিন্তু পাত সংস্থানের কারণে হতে পারে, তো এটাকে আমরা প্রাকৃতিক বিপর্যয় হিসাবে এই অপশন হেতু প্রাকৃতিক বিপর্যয় বলতে পারি। ভূমিক্ষয়, ভূমিক্ষয় হচ্ছে বলো, আর 3টি অপশনই রয়েছে, ভৌত বিপর্যয়। দাবানল, কারণ দাবানলকে আমরা জানি জীবজগৎ হেতু, জীবজগতের কারণ হেতু এখানে ঘটছে একটা ঘটনা, তো এটাকে আমরা
জৈব বিপর্যয় বলতে পারি। আর বন্যা, দেখো বন্যা, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এগুলো কি ধরনের বিপর্যয়? পুঞ্জীভূত বিপর্যয়। তাহলে 8টা অপশন মিলল। তাহলে আমরা একটু বলে দিই, সুনামি ভূপৃষ্ঠীয় বিপর্যয়, ভূমিধস পার্থিব বিপর্যয়, ঘূর্ণিঝড় বায়ুমণ্ডলীয় বিপর্যয়, উল্কাপাত অপার্থিব বিপর্যয়, অগ্ন্যুৎপাত প্রাকৃতিক বিপর্যয়, ভূমিক্ষয় ভৌত বিপর্যয়, দাবানল জৈব বিপর্যয়, বন্যা পুঞ্জীভূত বিপর্যয়। তাহলে সবাই বোঝা গেল এখান থেকে? তোমরাই সঠিক উত্তর দিয়েছো, আমি শুধু হেল্প করলাম একটু। আরো একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে, দেখো প্রথমে টর্নেডো, সাইক্লোন, সুনামি, ভূমিকম্প, হিমানি সম্প্রপাত, অগ্ন্যুৎগম। অপশন দেওয়া হয়েছে ভূমিকম্প, প্রবল বেগে লাভা বেরিয়ে আসা, বরফ ভেঙে নেমে আসা, স্থলভাগের ঘূর্ণিঝড়, সামুদ্রিক ঘূর্ণিঝড়, পাতের সঞ্চালন। তাহলে প্রথমেই যেটা আমাদের রয়েছে টর্নেডো, এখান থেকে কোন অপশনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? দেখো একদম ঠিক বলেছ, স্থলভাগের ঘূর্ণিঝড়। বাদবাকি সাইক্লোন বা হ্যারিকেন, টাইফুন এগুলো কিন্তু সামুদ্রিক ঘূর্ণিঝড়। টর্নেডো উত্তর আমেরিকার কোথায় দেখা যায়? প্রেরি অঞ্চল, এটা স্থলভাগের ঘূর্ণিঝড়। সাইক্লোন দেখো সামুদ্রিক ঘূর্ণিঝড় সাইক্লোন। সুনামি, এখানে যে কটি অপশন রয়েছে, আমরা যদি অন্য অপশন থাকতো তাহলে না দিয়ে আমাদের প্রথম যেটা হবে, ভূমিকম্পের জন্য সুনামি হয়, সেই জন্য ভূমিকম্পটা সঠিক উত্তর। ভূমিকম্প দেওয়া হয়েছে, তাহলে ভূমিকম্প কিসের জন্য হয়? দেখো পাতের সঞ্চালন, তাহলে ভূমিকম্প হচ্ছে পাতের সঞ্চালনের জন্য। খুব ভালো বলেছো। আর পরের দুটো তো একদমই সোজা, হিমানি সম্প্রপাত বরফ ভেঙে নেমে আসা ওপর দিক থেকে নিচের দিকে, আর অগ্ন্যুৎগম লাভা উদ্গমন, তাহলে প্রবল বেগে লাভা বেরিয়ে আসা। তাহলে আজকে আমরা বেশ অনেকগুলো প্রশ্ন এবং তার সঙ্গে টেবিল ম্যাচ সেটাও আমরা আলোচনা করলাম, প্রত্যেকটি 1 নম্বরের প্রশ্ন উত্তর। তো এগুলো তোমরা খুব ভালোভাবে খাতায় নথিবদ্ধ করে রাখো। শুধু নথিবদ্ধ রাখলেই হবে না, এগুলো নির্দিষ্ট সময়ে তোমাদেরকে একটু পড়তে হবে, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য, তোমাদের জ্ঞান অর্জনের জন্য। ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, এবং তোমাদের কাছে আমার সবার যেটা বলার সেটা হচ্ছে, এই প্রশ্ন উত্তর সম্পূর্ণ যে প্রশ্ন উত্তর 3টি পর্ব মিলে আমরা আলোচনা করলাম, সব কটা তোমরা সব প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে তোমরা বাড়িতে একটু পড়বে, প্র্যাকটিস করবে। আমি তোমাদের পরবর্তী ক্লাসে এখান থেকে উত্তর জিজ্ঞাসা করব। সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে।